তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি দ্য গ্রিফিন মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। একবার চিন্তা করুন, আপনার কাছে যদি এমন একটা পাওয়ার চলে আসে, যেই পাওয়ারের মাধ্যমে আপনি এক দুনিয়া থেকে আরেক দুনিয়াতে যেতে পারবেন, যেই দুনিয়াতে বাস করে ভয়ঙ্কর কিছু মনস্টার, যারা কিনা আপনাকে ওয়েলকাম করার জন্য বসে আছে, তাহলে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হবে, সেই সমস্ত ব্যাপারটাই দেখব আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি হঠাৎই মধ্যরাতে একটা লোক ঘুম থেকে উঠে তার 6 বছরের মার্ক নামের ছেলেকে ঘুম থেকে জাগায়। আর সে বলে যে আমাদের এখান থেকে দ্রুত বাইরে বেরিয়ে যেতে হবে, কারণ এই ঘরের মধ্যে আমাদের জীবন ঝুঁকির মধ্যে আছে। এরপর সে তার বড় ছেলে থমাসকেও ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসে। আর তখন মার্ক দেখতে পারে যে হঠাৎই শেল্ফের উপরে রাখা একটা ব্যাঙের পুতুল কেমন করে যেন জীবিত হয়ে গেছে। এরপর এই লোকটা তার 2টা ছেলে নিয়ে যখনই গাড়ি দিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল, তখনই হঠাৎই তার সামনে তার ওয়াইফ পেট্রা চলে আসে। এখানে তার ওয়াইফ তাকে বারবার করে বুঝিয়ে বলার ট্রাই করছিল যে বাচ্চাদেরকে এখান থেকে তুমি নিয়ে যেও না, তোমাকে এখনও কেউ ফলো করছে না, এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে তোমার ভ্রম। তবে সে তার ওয়াইফের একটা কথাও শোনে না, আর সে এখান থেকে গাড়িটাকে ব্যাক গিয়ারে দিয়ে সোজা চলে আসে কবরস্থানের মধ্যে। আর যখনই গাড়ির মধ্যে সে পেছন দিকে তাকায়, তখনই হঠাৎ করেই তার মাথার মধ্যে আগুন ধরে যায়, যেই জন্য সে তার বাচ্চাদের সামনেই মারা যায়। তো এখন এই ঘটনার 10 বছর পার হয়ে গেছে। এখন মার্ক একটা ছোটোখাটো স্কুলে পড়ালেখা করে, সে রেগুলার স্কুলে যায়। আর তার ভাই থমাস একটা মিউজিক্যাল স্টোর খুলে নিয়েছিল। তবে স্কুলে না মার্কে তার টিচাররা না তার অন্য কোনো ফ্রেন্ডরা পছন্দ করত, কারণ একটা সময় তার বড় ভাইকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল গুন্ডামি করার জন্য। আর মার্কও স্কুলে ঠিক তেমনটাই করতো। আর যখনই মার্ক কোনো ফ্রি সময় পেত, তখন সে গিয়ে তার ভাইকে তার দোকানে একটু সাহায্য করতো। তবে তাদের সঙ্গে ম্যামো নামের একটা ছেলেও কাজ করতো। তো এরপরে মার্কের জন্মদিনের সময় থমাস তাকে একটা ক্রনিক্যাল নামের বই দেয়, যেই বইটা তাদের পরিবারের মধ্যে অনেক বছর ধরেই এক্সিস্ট করছিল। আসলে এই বইটার মধ্যে একটা এমন দুনিয়া সম্পর্কে বলা হয়েছিল যেখানে ব্ল্যাক টাওয়ার নামের একটা ভয়ঙ্কর জিনিস ছিল। আর এখানে ভয়ঙ্কর অনেকগুলো শয়তানরা গ্রিফিন নামের আরও একটা শয়তানের জন্য কাজ করতো। আসলে গ্রিফিন চায় পুরো মানবজাতির উপরে তার কন্ট্রোল এনে মানবজাতির উপরে শাসন করতে। আর থমাস তাকে বলে যে এই বইয়ের মতে তাদের ফ্যামিলির মেম্বাররাই শুধুমাত্র পারবে গ্রিফিনকে এই কাজটা করা থেকে আটকাতে। এখন এগুলো শোনার পরে মার্ক এই বইটা নিয়ে সোজা বাসায় চলে আসে আর ফ্রেশ হয়ে শান্তিতে বইটাকে পড়ার ট্রাই করে। এখন প্রথম দিকে মার্কের মনে হচ্ছিল যে হয়তোবা এগুলো কোনো গল্প কাহিনী হতে পারে, যেগুলোকে লেখক তার মনের মাধুরী মিশিয়ে লিখেছে। তবে এখানে যেই চিত্রগুলো আঁকা ছিল, সেই চিত্রগুলো খুবই রিয়েলিস্টিক ছিল। এরপরে যখনই মার্ক সেখান থেকে উঠে যাওয়ার ট্রাই করে, তখনই হঠাৎ করে সে টেলিপোর্ট হয়ে এমন একটা জায়গায় চলে আসে যেখানে একটা শয়তান তার সামনে ছিল। আর এই শয়তানকে দেখার পরে মার্ক প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে সে গিয়ে পড়ে একটা গর্তের মধ্যে। এই শয়তানটা একটা কুড়াল দিয়ে মার্ককে শেষ করতে যাচ্ছিলই, তবে হঠাৎই মার্ক জোরে চিৎকার করে ওঠে। আর তখন আবার সে তার বেডরুমে চলে আসে। তো এরপর যখন পরদিন সকালবেলা মার্ক আবারও স্কুলে আসে, সে দেখতে পারে বেকি নামের একটা নতুন মেয়ে স্কুলে ভর্তি হয়েছে। তবে বেকির সাথে কোনো কথাবার্তা হওয়ার আগেই মার্ক আর তার ভাই সম্পর্কে স্কুলের সমস্ত ছেলেমেয়েরা তাকে অনেক কিছু বলে দিয়েছে। তারা বলে দিয়েছে যে মার্কের ভাই হচ্ছে গিয়ে বিশাল বড় সন্ত্রাসী। সে একবার একটা টিচারকে পর্যন্ত চর মেরে দিয়েছিল, যেই জন্য তাকে স্কুল থেকেই বের করে দেওয়া হয়েছে। আর মার্ক তো হচ্ছে গিয়ে একটা মেন্টাল পেশেন্ট। সে না জানি কত বছর ধরে তার মানসিক রোগের চিকিৎসা করছে, কারণ ছোটবেলায় তার বাবার সাথে যেটা হয়েছিল সেই ধাক্কাটা সে এখনও হজম করে উঠতে পারেনি। তবে আসলে এই সমস্ত ব্যাপারগুলোতে বেকির কিছুই যায় আসছিল না, এই জন্য সে গিয়ে মার্কের সাথে কথাবার্তা শুরু করে, মার্কের সাথে একটা ভালো ফ্রেন্ডশিপের মতো করার ট্রাই করে। তো এরপরে সন্ধ্যাবেলায় যখন সে বাসায় ব্যাক করে, তখন তার মা তার সঙ্গে থেরাপি সেশন নিয়ে কথা বলা শুরু করে। আসলে তার মা তাকে থেরাপি সেশনে এই জন্য পাঠাতো কারণ তার মা চাচ্ছিল না যে কোনোভাবেই সে তার বাবার মতো হয়ে যাক। তবে থমাস এই ব্যাপারগুলো একেবারেই পছন্দ করতো না, এই জন্য সে মার্ককে সেখান থেকে সোজা বাইরেই নিয়ে আসে। আর এরপর সে গাড়িতে করে তাকে নিয়ে সোজা কবরস্থানের দিকে যাওয়া শুরু করে, কারণ থমাস এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে ব্ল্যাক টাওয়ার সম্পর্কে পুরো সত্যিটা সে সবার সামনে উন্মোচন করেই ছাড়বে। এই জন্য তারা চলে আসে এখানে থাকা চার্চের উপরের জায়গাটায়, যেখানে তার পূর্বপুরুষরা বাসস্থানের জায়গা বানিয়েছিল। আর এখানে এসে তারা কিছু জিনিসপত্র পেয়ে যায়। আর থমাস এগুলো মার্কে দেখিয়ে বলে যে এগুলো হচ্ছে গিয়ে আমার বাবার জিনিস। এখানে তারা একটা খালি বাক্সও পেয়ে যায়, যেটার মধ্যে হয়তো কোনো লকেটের মতো কিছু একটা রাখা হতো। তবে তখনই সেখানে মার্কের হাতটা কেটে যায়, যেই জন্য সেখানে রক্তও বেরিয়ে যায়। আর এই হাতটা কাটার জন্য সেখানের একটা কাঠ ফাঁক হয়ে কিছু একটা জিনিস বেরিয়ে আসে। আর যখন তারা গিয়ে সেটা চেক করে, তখন তারা দেখতে পারে সেখানে লকেটের মতো কিছু একটা ছিল। আর এটা দেখার পরে থমাস তাকে বলে যে বইয়ের মতে এই লকেটটার মাধ্যমেই আমাদের ফ্যামিলির কোনো একজন মেম্বার গ্রিফিনকে মারতে সক্ষম হবে। তবে এরপরে যখনই মার্ক এই জিনিসটা হাতে নেয়,
তখন এখানে থাকা পাথরের মূর্তিগুলো পর্যন্ত জীবিত হয়ে যায় আর তারা তাদেরকে মারার জন্য এদিকে আসা শুরু করে। এগুলো দেখার পরে তারা দুই ভাই সেখান থেকে কোনো রকমে পালিয়ে নিজেদের জীবনটা সেভ করার ট্রাই করে। তবে তখনই ভয়ঙ্কর একটা বিশাল বড় মূর্তি তাদের সামনে চলে আসে আর যখনই সেই মূর্তিটা তাদেরকে মারতে যাচ্ছিল তখনই অন্য একটা এঞ্জেলের মূর্তি এসে সেই মূর্তিকে মারা শুরু করে। এই জন্য তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায় আর এই সুযোগটা নিয়ে তারা দুই ভাই কোনো রকমে সেখান থেকে দৌড়ে চার্চের মধ্যে ঢুকে পড়ে। এখানে সারাটা রাত কাটানোর পরে পরদিন সকালবেলা যখন মার্ক জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে তার ভাই থমাস এখানে ছিল না। এই জন্য সে দ্রুত বাইরে চলে আসে আর বাইরে এসে সে অ্যাঞ্জেলের মূর্তিটাকে প্রথমে থ্যাংক ইউ বলে তার জীবনটা সেভ করার জন্য আর এরপর সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার ভাই থমাসকে খুঁজে বের করার জন্য। তবে এরপরে যখনই সে বাসায় গিয়ে ক্রনিক্যাল বইটাকে খুলে তখন সে অদ্ভুত রকমের শব্দ শোনা শুরু করে আর এখানে বারবার করে তাকে বলা হচ্ছিল যে তাকে ব্ল্যাক টাওয়ারের দুনিয়াতে গিয়ে যেই কোনো ওয়েতে থমাসকে খুঁজে বের করতে হবে। এখন এরপরে মার্ক চলে আসে ডক্টর পিটারের কাছে যে কিনা ছিল তার থেরাপিস্ট আর এখানে এসে সে জানতে পারে যে বেকি আসলে তারই মেয়ে। এখান থেকে মার্ক তার ভাইকে খোঁজার জন্য সোজা চলে আসে তার স্টোরের মধ্যে। তবে এখানেও সে তার ভাইকে খুঁজে পায় না। এই জন্য সে গিয়ে ক্রনিক্যাল নামে সেই অদ্ভুত বইটাকে আবারও ওপেন করে আর এখানে সে সেই দুনিয়াতে যাওয়ার একটা আলাদা পোর্টাল পেয়ে যায়। তবে এই পোর্টালটা কোথায় ছিল এবং কিভাবে সে যাবে এই জিনিসগুলো বুঝে ওঠার আগেই হঠাৎই তার সামনে একটা অদ্ভুত রকমের মাছি চলে আসে যেটার জন্য সে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর এই জন্য হঠাৎই সে একটা ঘন জঙ্গলের মধ্যে চলে আসে। আর এদিকে যখন মেমো দোকানে এসে মার্ক আর থমাস কাউকেই দেখতে পায় না তখন সে দ্রুত পেট্রাকে কল দিয়ে দেয় আর পেট্রাও প্রচণ্ড ভয় পেয়ে পুলিশের কাছে গিয়ে তার ছেলেদের নিখোঁজ হওয়ার জন্য ডায়েরিও করে দেয়। আর এদিকে যখন মার্ক তার ভাইকে খুঁজছিল তখন সে হঠাৎই থমাসকে পেয়ে যায়। থমাস তাকে দেখার পরে খুবই হ্যাপি ছিল আর তার মনে হচ্ছিল হয়তোবা সে সেই পোর্টাল দিয়ে এসেছে যেই পোর্টালটা সেই চার্চের মধ্যেই ছিল। তবে মার্ক যখন তাকে বলে যে সে কোনো পোর্টাল ছাড়াই এই দুনিয়াতে চলে এসেছে তখন থমাস একটু বেশি শকড হয়ে যায়। তবে সে বুঝতে পারে যে মার্কের কাছে এমন একটা পাওয়ার আছে সে চাইলেই আসল দুনিয়া থেকে ব্ল্যাক টাওয়ারের দুনিয়াতে কোনো রকম পোর্টাল ছাড়াই ট্রান্সপোর্ট হতে পারে। এরপর পরদিন সকালবেলা থমাস মার্ককে ঘুম থেকে তুলে কারণ তাদের উপরে কিছু ভয়ঙ্কর জন্তু এসে আক্রমণ করে দিয়েছিল আর এই মনস্টারদের থেকে বাঁচার জন্য তারা দুই ভাই দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল। তবে হঠাৎই একজন এসে থমাসের উপরে আক্রমণ করে দেয় যেই জন্য থমাস সেখানে পড়ে যায় আর মার্ক কোনো রকমে সেখান থেকে পালিয়ে গেলেও থমাসকে তারা এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর এগুলো দেখার সঙ্গে সঙ্গেই মার্ক আবারও টেলিপোর্ট হয়ে সোজা দোকানে চলে আসে আর এইটা দেখার পরে বেকি আর মেমো প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর তারা দুজন তাকে জিজ্ঞেস করে যে তোমার সাথে কি কি হয়েছে সমস্ত ব্যাপারগুলো ডিটেইলি আমাকে বলো। আর এদিকে ব্ল্যাক টাওয়ারের দুনিয়াতে একটা সিংওয়ালা লোক গিয়ে তার বসকে জানিয়ে দেয় যে যেই ছেলেটা টেলিপোর্ট করে বারবার এদিকে আসছিল তার ভাইকে আমরা ধরে ফেলেছি। আর এদিকে যখন মার্ক বেকি আর মেমোকে সেই ক্রনিক্যাল বই আর ব্ল্যাক টাওয়ারের দেশ সম্পর্কে বলে তখন তারা এগুলো কোনোভাবেই বিশ্বাস করতে চাইছিল না। এই জন্য মার্ক তাদেরকে এগুলো বিশ্বাস করানোর জন্য তাদেরকে নিয়ে সোজা সেই চার্চে চলে আসে যেই চার্চের মধ্যে তারা দুই ভাই সেদিন ঢুকেছিল। তবে আজকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও তারা সেই রুমটাই খুঁজে পায় না যেই রুমের মধ্যে সেই দিন তারা গিয়েছিল। আর এগুলো দেখার পরে বেকি আর মেমো প্রচণ্ড রাগ করে ফেলে কারণ তাদের মনে হয়েছিল যে হয়তো বা মার্ক তাদেরকে নিয়ে মজা করছে। এই জন্য যখন তারা প্রচণ্ড রাগ করে সেখান থেকে চলে যায় তখন মার্ক প্রচণ্ড রাগ হয়ে এখানে থাকা মূর্তিগুলোর উপরে পাঞ্চ করা শুরু করে যেই জন্য ব্ল্যাক টাওয়ারের দেয়ালগুলোর মধ্যে ফাটল ধরে যায়। এরপরে রাতের বেলায় মার্ক চলে আসে মেমোর সঙ্গে মিট করতে কারণ সে যেই কোনো ওয়েতে তার ভাইকে খুঁজে বের করতে চায় আর তার ভাইকে খুঁজে বের করার জন্য তার সাহায্য দরকার। যদিও মেমো কোনোভাবেই তার গল্প কাহিনীতে বিশ্বাস করছিল না তবে তবুও সে তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এই জন্য সে তার সাথে সোজা চলে আসে সেই চার্চের মধ্যে আর তারা দুজন মিলে সেই পোর্টালটাকে খুঁজে বের করার ট্রাই করে। এখানে বইয়ের দেয়া তথ্য মতে তারা কোনো রকমের বেসমেন্টে চলে আসে আর বইটাকে ফলো করে করেই তারা এখানে একটা দরজার সামনে চলে আসে। আর এরপরে যখনই মার্ক বইয়ের দেয়া মন্ত্রটাকে পড়া শুরু করে তখন কয়েক সেকেন্ডের মধ্যেই এখানে একটা স্পেশাল দরজা ওপেনও হয়ে যায়। আর নিজের চোখ দিয়ে এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে মিমো পুরোপুরি শক্ট হয়ে যায়। আর যখন সে দরজা ক্রস করে এই সাইডে চলে আসে তখন সে লক্ষ্য করে তার চোখটা অটোমেটিকলি ঠিক হয়ে গেছে, মানে এখন সে চশমা ছাড়াই সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছিল। আর তখনই দরজাটা বন্ধ হয়ে যায়। এই জন্য তারা দুজন প্রচণ্ড টেনশনের মধ্যে পড়ে যায়। এখন মিমো তাকে জিজ্ঞেস করে যে তুমি এখান থেকে বাইরে বের হবে কি করে, এইটা সম্পর্কে কি বইয়ের মধ্যে কিছু লেখা আছে? তখন যখনই মার্ক চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করার ট্রাই করে তখন হঠাৎ করেই সে এখান থেকে গায়েব হয়ে আবার আসল দুনিয়ায় ব্যাক করে। এখন আসল দুনিয়াতে ব্যাক করে মার্ক প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছে কারণ সে মিমোকেও সেখানে রেখে দিয়ে চলে এসেছে। এই জন্য সে আবারও সেই জায়গায় টেলিপোর্ট হওয়ার অনেক রকম ট্রাই করে তবে কোনোভাবেই সে টেলিপোর্ট হতে পারছিল না। তবে তখনই এখানে তার মা চলে আসে আর যখনই সেই ভয়ঙ্কর বইটাকে দেখতে পারে
তখন তার মনে হয় যে হয়তোবা তার হাজব্যান্ডের মতোই তার ছেলে হয়ে যাচ্ছে, এই জন্য সে বইটাকে নিয়ে যাওয়ার ট্রাই করে। তবে যখন সে বইটা নিতে পারে না তখন সে তাকে এই রুমের মধ্যে বন্ধ করে দিয়ে চলে যায়। আর এতে করে প্রচণ্ড রাগ হয়ে মার্ক যখন এই দরজার মধ্যে জোরে জোরে পাঞ্চ করছিল তখন ব্ল্যাক টাওয়ারের দুনিয়ার সমস্ত দেয়ালগুলো পুরো ভূমিকম্পর মতো কাঁপছিল। এরপরে মার্কের মা দ্রুত ডক্টর পিটারকে কল দেয় আর তাকে মার্কের সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো বলে। আর এগুলো শোনার পরে ডক্টর পিটার তাকে দ্রুত মার্ককে ফ্রি করে দেওয়ার জন্য বলে। আর যখনই মার্ক ফ্রি হয়ে যায় তখন সে প্রথমেই সেই চার্চে চলে আসে। এখানে কাঠের উপরে সে একটা লেখা মেসেজ পেয়ে যায় যেখানে বলা হয়েছে মিমো আশেপাশেই কোথাও আছে। এখন এখান থেকে মার্ক সোজা চলে আসে তাদের স্টোরের মধ্যে আর এখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নেয়ার পরে সে সোজা চলে আসে বেকির সঙ্গে মিট করতে। আর এখানে বেকিকে সে সমস্ত ব্যাপারগুলো বুঝিয়ে বলার ট্রাই করে। সে তাকে বলে যে মিমোকে আমি ব্ল্যাক টাওয়ারের দুনিয়াতে একা রেখে দিয়ে চলে এসেছি, এখন তাকে নিয়ে আমার তো টেনশন হচ্ছেই, বরং আমার ভাই থমাসকে নিয়েও আমার টেনশন হচ্ছে। আমি যেই কোনো ওয়েতে তাদের দুজনকে সেভ করতে চাই, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি চিরতরে সেখানেই চলে যাব আর তাদেরকে সেভ না করে আর ব্যাকই করব না। আর এরপর সে বেকিকে সেই বইটা দিয়ে বলে যে যদি আমি ফিরে না আসি তাহলে এই বইটা তুমি আমার মাকে দিয়ে দিও। আর এরপরে সোজা মার্ক সেখান থেকে ব্ল্যাক টাওয়ারের দুনিয়াতে এসে মেমো আর তার ভাই থমাসকে খুঁজে বের করার ট্রাই করে। আর এদিকে যখন বেকি বাসায় গিয়ে সেই বইটাকে পড়া শুরু করে তখন এই বইয়ের মধ্যে অদ্ভুত রকমের গল্পগুজব দেখার পরে তার মনে হয় যে মার্কের মেন্টাল কন্ডিশন আসলেই খারাপ, সে আসলেই সুস্থ মানুষ না। আর তখন এদিকে মার্ক পুরো একটা জঙ্গল কাভার করেও মেমোকে খুঁজে পায় না, এই জন্য হাঁটতে হাঁটতে সে চলে আসে একটা পাহাড়ের চূড়ায়। আর এখানে এসে সে মেমোর ফেভারিট সংটাকে প্লে করে দেয়। তবে তখনই কিছু ভয়ঙ্কর মনস্টারও এই গানটা শুনতে পারে, এই জন্য তারা মার্ককে ধরার জন্য সেই গানটার সাউন্ড ফলো করা শুরু করে। আর এদিকে বাস্তব দুনিয়াতে বেকি সেই ক্রনিক্যাল বইটা নিয়ে তার একটা ফ্রেন্ডের সঙ্গে এসে মিট করে আর তাকে এই সমস্ত কিছু বলে মার্কের সেই অদ্ভুত গল্পটাও তাকে শুনিয়ে দেয়। আর এখন এই সমস্ত ব্যাপারগুলোকে চেক করার জন্য তারা দুইজন মিলে বইয়ের মধ্যে লেখা একটা মন্ত্রের সাহায্যে একটা নষ্ট হয়ে যাওয়া ফুলকে আবারও তাজা করার ট্রাই করে যাতে করে তারা এটা সত্যতা বুঝতে পারে। আর এদিকে ব্ল্যাক টাওয়ারের মধ্যে একটা কয়েদিকে জোর করে এনে গ্রিফিনের সিংহাসনের মধ্যে বসিয়ে দেওয়া হয়। আসলে গ্রিফিন নিজেই কিছু বলতে পারতো না, সে অন্য কারো মাধ্যমে সমস্ত মেসেজগুলো সবাইকে দিত। আর যখনই এই লোকটাকে এখানে বসানো হয় তখনই গ্রিফিন তার ধারালো আঙুলগুলো তার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়, যেই জন্য এই কয়েদি তার মনের সমস্ত কথাগুলো বলা শুরু করে। আর এদিকে যখন মার্ক হন্য হয়ে মিমোকে খুঁজছিল তখন মিমোকে খুঁজে পাওয়ার আগেই সেই ভয়ঙ্কর মনস্টারগুলো তাকে খুঁজে পেয়ে যায়, এই জন্য এখান থেকে বাধ্য হয়েই তাকে পালিয়ে যেতে হয়। তবে যখন সে পালাচ্ছিল তখন হঠাৎ করেই তার সামনে একটা ভয়ঙ্কর লোক চলে আসে, যেই লোকটার পুরো ফেসটা অদ্ভুত কাপড় দিয়ে মোড়ানো ছিল। আর এই লোকটা মার্কে চুপ করতে বলে তার মুখের মধ্যে অদ্ভুত রকমের একটা লিকুইড লাগিয়ে দিয়ে তাকে নিয়ে সোজা একটা গুহার মধ্যে লুকিয়ে পড়ে। আর এদিকে বেকি তার বন্ধুদের সঙ্গে বইয়ের মধ্যে দেয়া সেই মন্ত্র এবং টেকনিকের সাহায্যে একটা নষ্ট হয়ে যাওয়া ফুলকে আবারও তাজা করার ট্রাই করছিল। এই জন্য বইয়ের নিয়ম অনুসারে তারা সেটার উপরে এক ফোঁটা পানি দেয় আর সেটা তাজা হওয়ার জন্য অপেক্ষা করা শুরু করে। তবে আসলে এমন কিছুই হয় না, এই জন্য প্রচণ্ড আপসেট হয়ে বেকি সিদ্ধান্ত নেয় সে যেই কোনো ওয়েতে চার্চের সেই পোর্টালটা খোলার শেষ একটা চেষ্টা করবে। আর যেহেতু তার সাথে তার বন্ধুরাও যাবে, এই জন্য যাওয়ার আগে সেই ফুলটাকে নিয়ে তার একটা বন্ধু গ্লাসের পানির মধ্যে রেখে দিয়ে চলে যায়। আর এদিকে ব্ল্যাক টাওয়ারের দুনিয়াতে যখন সেই ভয়ঙ্কর মনস্টারগুলো এখান থেকে চলে যায় তখন সেই লোকটা তার মুখ থেকে কাপড়টা সরায় আর সে বলে যে সেই হচ্ছে গিয়ে মিমো। এটা দেখার পরে মার্ক একটু শকটি হয়ে যায়। তবে তখন মার্ক জানতে পারে যে আসল দুনিয়ার একদিন এখানে কয়েক বছরের সমান, এই জন্য মিমোর দাড়িমোচ উঠে গেছে এমনটাও না, তার দাড়িতে পাকও ধরেছে। এরপরে মার্ক আর মিমো চলে আসে এমন একটা জায়গায় যেখানে সেই জন্তুরা বিভিন্ন কয়েদিদেরকে ধরে বিভিন্ন শাস্তি দেয়। আর এখানে এসে তারা দেখতে পারে থমাসও এখানেই ছিল, তবে তারা চাইলেও এখন তাকে সাহায্য করতে পারতো না, কারণ যদি এখন তারা সাহায্য করতে যায় তাহলে তাদেরকেও সেখানে ফেসে যেতে হবে। তবে তখনই একটা মনস্টার তাদের দুজনকে সেখানে দেখে ফেলে, এই জন্য বাধ্য হয়ে সেখান থেকে তাদেরকে দৌড়ে পালিয়ে আসতে হয়। আর দৌড়াতে দৌড়াতে তারা এমন একটা পাহাড়ের উপরে চলে আসে যেটার সামনে আর কোনো রাস্তাই ছিল না, মানে সামনে ছিল বিশাল বড় একটা গর্ত। আর এদিকে বেকি তার বন্ধুদেরকে নিয়ে সোজা সেই চার্চের পোর্টালের কাছে চলে আসে। আর এখানে বইয়ের দেয়া সমস্ত মন্ত্র অনুসারে তারা যখন সবগুলো জিনিসই ট্রাই করে তখন কোনোভাবে এই পোর্টালটা ওপেনই হচ্ছিল না। আর এদিকে যখন সেই মনস্টাররা মার্ক আর মিমোর একেবারে কাছে চলে আসে তখন তারা ধরাই পড়তে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে মার্ক তার যোগ্যতার উপরে বিশ্বাস করার সিদ্ধান্ত নেয়, এই জন্য সে মিমোকে ধরে সোজা সেখান থেকে নিচে লাফ দেয়। আর যখনই সে তার মনোযোগ এক জায়গায় ধরে রাখে তখনই হঠাৎ করেই সে ট্রান্সপোর্ট হয়ে তার রুমের মধ্যে চলে আসে। আর যখন এখানে পড়ার আওয়াজ পেটটা শুনতে পারে তখন সে দৌড়ে রুমে চেক করতে আসে। এরপরে মার্ক সোজা বেকিকে কল দেয় আর তাকে সেই বইটা নিয়ে আসার জন্য বলে। আর তখন আমরা দেখতে পারি বেকির রুমের মধ্যে সেই ফুলটা অলরেডি তাজা হয়ে গিয়েছিল, আর তাছাড়া সেই ফুলের মধ্যে থেকে একটা পোকাও বাইরে বেরিয়েছিল। তো এরপর পরদিন সকালবেলা মার্ক আর মেমো মিলে কিভাবে থমাসকে সেভ করা যায় সেটা নিয়ে প্ল্যানিং করা শুরু করে।
এখানে যেহেতু মিমো অনেক দিন পার করে এসেছে, এই জন্য মিমো সেই জায়গাটা সম্পর্কে অনেক কিছুই জেনে গেছে। সে বলে যে একটা নদীর পাড়ে আমি লুকানোর মতো একটা জায়গা বানিয়েছিলাম, যেখানে নানান সময় তারা রেস্ট নেওয়ার জন্য থামে। আর তখন ব্ল্যাক টাওয়ারের একটা লোক গিয়ে গ্রিফিনকে খবর দেয় যে যেই ছেলেটা বারবার করে টেলিপোর্ট করে সে আমাদের হাত থেকে আরও একবার পালিয়ে গেছে। আর এইটা শোনার পরে গ্রিফিনের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। আর এদিকে যখন পরদিন সকালবেলা বেকি ঘুম থেকে ওঠে, তখন সে সেই ফুলটাকে আবারও তাজা অবস্থায় দেখতে পারে। এটা দেখার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। আর এরপরে যখন সে সেই বইটা নিতে যায়, তখন সেই পোকাটা তাকে কামড়াতে যাচ্ছিলই, কিন্তু কোনো রকমে সে বইটা নিয়ে বের করে সেটা তার বাবাকে দিয়ে দেয়, কারণ মার্কের এই ব্যাপারগুলো তার কাছে গল্প কাহিনীই মনে হচ্ছিল। আর যখন সে স্কুলে গিয়ে এগুলো মার্ককে বলে, তখন মার্ক প্রচণ্ড রাগ করে ফেলে। আর এদিকে যখন বেকির বাবা সেই বইটাকে ভালো করে পড়ে, তখন সে এগুলো দেখার পরে ক্লিয়ার হয়ে যায় যে মার্ক আসলে অসুস্থ। এই জন্য সে সোজা তার মায়ের কাছে চলে যায় আর তার মাকে বলে যে তোমার ছেলের মানসিক অবস্থা ঠিক নেই, তাকে যেই কোনো ওয়েতে পাগলখানায় ভর্তি করাতে হবে। আর এইটা শোনার পরে পিটার রাজিও হয়ে যায়। আর একটু পরেই মার্কের ঘরের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে, আর এখানে লোকজন তাকে জোর করে ধরে নিয়ে যাওয়ার ট্রাই করছিল। তবে মার্ক কোনো রকমে তাদের থেকে পালিয়ে সোজা সেখান থেকে চার্চে চলে আসে, যেখানে কিনা মিমো অলরেডি তার জন্য ওয়েট করছিল। আর যখন তারা চলে যাওয়ার ট্রাই করছিল, তখনই সেই লোকজনগুলো আবারও এসে তাদের উপর আক্রমণ করে দেয়। আর এইবার তারা দুইজন মিলে তাদেরকে ফেস করার ট্রাই করে। আর তখনই আমরা দেখতে পারি এখানে মুখ ঢেকে একটা লোক চলে আসে, যে কিনা এসে এই লোকগুলোকে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে। সে এমন করে একজনকে পেটায় যে তার এখানে মৃত্যুই হয়ে যায়। তবে এই সমস্ত ব্যাপারগুলোতে মার্ক আর মিমো কোনো রকমে পালিয়ে চলে যায়। আর এদিকে যখন পেট্রা তার ছেলের জন্য চার্চের বাইরে ওয়েট করছিল, তখন সে দেখতে পারে মার্ক চার্চ থেকে বাইরে এসেছে আর তার জামা কাপড়ের মধ্যে রক্ত লাগানো ছিল। তবে তখন অন্য সাইডে আমরা দেখতে পারি মার্ক আর মিমো টেলিপোর্ট হয়ে অলরেডি এই দুনিয়াতে চলে এসেছিল। এই জন্য মিমো দ্রুত তাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার ট্রাই করে যেখানে লুকানোর একটা জায়গা সে বানিয়েছিল। আর এদিকে ডক্টর পিটার এসে বেকিকে ক্লিয়ার করে বলে দেয় যে মার্ক একটা লোকের জীবন নিয়ে নিয়েছে, সো সোজা কথায় তার সাথে কোনোদিনও মিট করা যাবে না, তার থেকে দূরে থাকার ট্রাই করো। আর এই জন্য প্রচণ্ড আপসেট হয়ে যখন বেকি গান শুনতে শুনতে ফ্লোরে শুয়ে পড়ে, তখন অন্যদিকে আমরা দেখতে পারি ব্ল্যাক টাওয়ারের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। আর এই বৃষ্টির জন্য মিমো প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ এখানে যখনই বৃষ্টি পড়ে তখন ফুলের উপরে পানি পড়ার জন্য ফুলগুলোর মধ্য থেকে ভয়ঙ্কর রকমের পোকা বের হয়, যেগুলো কামড় দিলেই মৃত্যু। আর তখন এদিকে বিকির উপরেও সেই অদ্ভুত পোকাটা আক্রমণ করে দেয়, আর এইটা সোজা তার মুখের মধ্যেই চলে যায়। বিকি কোনো রকমে মুখের মধ্য থেকে এটাকে টেনে বের করে, আর এরপর এটার উপরে লবণ দিয়ে এটার খেলা সেখানে শেষ করে। আর তখন এদিকে মার্ক আর মেমো এই পোকাগুলো থেকে নিজেদের জীবন বাঁচানোর জন্য দৌড়ে একটা পাহাড়ের উপরে চলে আসে। আর যখন এখানে রাতটা শেষ হওয়ার পরে পরদিন সকাল হয়ে যায়, তখন তারা দেখতে পারে সমস্ত পোকাগুলো কেমন করে যেন পুড়ে গেছে। আর তখন এদিকে বেকি সোজা তার বাবার রুমে গিয়ে সেই ক্রনিক্যাল বইটাকে খুঁজে বের করার ট্রাই করে, কারণ মার্কের গল্পে এখন সে বিশ্বাস করে ফেলেছে। আর এরপর সে সোজা সেখান থেকে বইটা নিয়ে চলে আসে মার্কের মায়ের কাছে। আর তখন এদিকে মার্ক আর মেমো হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের উপরে বানানো একটা পুকুরের মধ্যে চলে আসে, আর এখানে তারা মন ভরে গোসলও করে। আর তখন বাস্তব দুনিয়াতে আমরা দেখতে পারি যখন ডক্টর পিটার তার রুমে ব্যাক করে, তখন সে রক্ত লাগানো সেই জামা কাপড়গুলো খুলে সেগুলোকে পুড়িয়ে দেয়। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে ডক্টর পিটারই আসলে মার্কের বেশ ধরে সেই লোকজনকে পিটিয়েছিল, আর একটা লোককে যে খুন করেছে সেটা সেই করেছে। আর তখন এদিকে ব্ল্যাক টাওয়ারের দুনিয়াতে গ্রিফিনের আড্ডাখানায় এমন একটা লোক চলে আসে যার আসলে কোনো চেহারাই ছিল না। আর এই লোকটা এসে গ্রিফিনকে বলে যে আমি মার্কে আসল দুনিয়াতে যাওয়ার জন্য বারবার করে আটকানোর ট্রাই করছিলাম, তবে আমি আসলে ফেল করেছি। আর তখন এদিকে মার্ক যখন মেমোর বানানো সেই গোপন ঘরটা দেখে, তখন সে তার পরিশ্রম দেখার পরে খুবই হ্যাপি হয়ে যায়, কারণ এখানে একটা সিঁড়ির মাধ্যমে তারা উপর থেকে দাঁড়িয়ে এই রাস্তা দিয়ে যাওয়া প্রত্যেকটা লোকের উপরেই নজরদারি করতে পারবে। আর এদিকে বেকি সোজা পিটার কাছে এসে মার্ক সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো তাকে ক্লিয়ার করে বলে। এতদিন পর্যন্ত সে যা যা করেছে সেগুলো কেন করেছে সেই ব্যাপারগুলো তার কাছে ক্লিয়ার করে। সেখানে একটা ডিটেকটিভও ছিল, এই জন্য এগুলো শোনার পরে তারও মনে হয় যে হ্যাঁ, শহরের মধ্যে ইদানিং প্যারালাল অ্যাক্টিভিটি অনেকটা বেড়ে গেছে। আর এরপরে বেকি তাদেরকে সমস্ত ব্যাপারগুলো এক্সপ্লেন করা শুরু করে, তার পূর্বপুরুষের গল্প বলা শুরু করে, আর সেই বইটা সম্পর্কে এক্সপ্লেন করা শুরু করে। তবে তখনই বেকির মনে হয় যে সে তার ব্যাগটা তো তার বন্ধুর গাড়ির মধ্যেই রেখে দিয়েছে, আর সেই ব্যাগটার মধ্যেই সেই বইটা ছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি ব্ল্যাক টাওয়ারের দুনিয়াতে মার্ক আর মেমো তারা দুজন মিলে একটা প্ল্যানিং করছিল। এখানে মার্ক তাকে বলে যে আমরা সেই মাইন পর্যন্ত যেতে পারি, যেই মাইনের মধ্যে বাধ্য করে সমস্ত বন্দীদের কাজ করানো হয়। এখান থেকে আমরা যে কোনো ওয়েতে থমাসকে খুঁজে বের করব, আর তাকে নিয়ে সোজা আমি টেলিপোর্ট হয়ে আসল দুনিয়াতে চলে যাব। আর এরপরে মেমো কোনো রকমে সেখান থেকে সোজা চলে আসবে সেই টেলিপোর্টওয়ালা দরজার সামনে। আর তখনই মার্ক ভেতর থেকে দরজাটা খুলে দিলে মেমোও সেই দরজা দিয়ে ভেতরে চলে আসতে পারবে। এতে করে তারা তিনজনই সেভ হয়ে যাবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যেহেতু মার্ক এখন নিজের ইচ্ছায় টেলিপোর্ট হতে পারে না, সে কখন টেলিপোর্ট হয় এই ব্যাপারটা সে নিজেও জানে না। এই জন্য তাকে প্র্যাকটিস করতে হবে এই ব্যাপারটার উপরে কন্ট্রোল আনার জন্য।
আর তখন এদিকে আমরা দেখতে পারি ব্ল্যাক টাওয়ারের দুনিয়া থেকে একটা লোক সোজা চলে আসে ডক্টর পিটারের কাছে। আর এখানে এসে সে তাকে একটা মেসেজ দেয়। সে বলে যে মার্ক এখন ব্ল্যাক টাওয়ারের দুনিয়াতে আছে। আর এই মেসেজটা পাওয়ার পরে যখন সে তার মেয়ে বেকির রুমের মধ্যে যায় তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে বেকি তো এখানে ছিলই না। আর এই জন্য সে এখানে থাকা সমস্ত ধুলাবালাগুলোকে এক জায়গায় করে আর এগুলোকে মুখের মধ্যে ঢুকিয়ে সে এই ব্যাপারটা বের করে ফেলে যে আজকে সারাদিন বেকির সাথে কি হয়েছিল। আর তখন সে জানতে পারে যে বেকি এখন একটা পার্টিতে আছে যেখানে সে তার সেই ব্যাগটা আনতে গিয়েছে। আর এদিকে ব্ল্যাক টাওয়ারের দুনিয়াতে মার্ক বারবার করে টেলিপোর্ট হওয়ার ট্রাই করছিল, তবে কোনোভাবেই সে কিছু করতে পারছিল না। আর এই জন্য মেমো তাকে পরামর্শ দেয় যে তোমার মধ্যে যেই ভয়টা আছে সেই ভয়টাকে যদি তুমি দূর করে কোনো ভালো কিছু চিন্তা করো, যে জিনিসটা তুমি ভালোবাসো, তাহলে হয়তোবা তোমার শক্তিটা তোমার মতো করে কাজ করতে পারে। এই জন্য মার্ক কানের মধ্যে ইয়ারফোন দিয়ে শুয়ে পড়ে আর সে বেকিকে কিস করার ব্যাপারে কল্পনা করে। আর তখনই সে টেলিপোর্ট হয়ে সোজা পৃথিবীতে চলে আসে। আর সেখান থেকে 1 সেকেন্ডের মধ্যে সে আবারও টেলিপোর্ট হয়ে মিমোর কাছেও চলে আসে। তবে তখন মিমো তাকে বলে যে তুমি 2 দিনের জন্য চলে গিয়েছিলে। আর তখন মার্ক এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে নিজের ইচ্ছা মতো টেলিপোর্ট হওয়ার জন্য সেই ব্যাপারটাকে মন থেকে অনুভব করতে হয়। আর তার বুঝতে হয় যে সে এখন সেই জায়গাতেই আছে। আর তখন এদিকে বেকি যখন সেই পার্টিতে এসে তার বন্ধুর থেকে সেই ব্যাগটা নেওয়ার ট্রাই করে তখন সে দেখতে পারে এখানে সবাই খুবই ব্যস্ত ছিল। এই জন্য সে তার বন্ধুর কিচেনে চলে আসে আর এখানে সে তার ব্যাগটা পেয়ে যায়, যেটা কিনা পুরোপুরি ভিজা অবস্থায় ছিল। আর যখন সে সেটার মধ্য থেকে ক্রনিক্যাল বইটা বের করে তখন এই বইয়ের মধ্যে সে একটা ফুলও পেয়ে যায়, যেই ফুলটা কিনা তাজা হয়ে গিয়েছিল। এখন সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এই ফুলের মধ্য থেকে যেই পোকাটা বেরিয়েছে সেটা খুব শীঘ্রই মানুষের উপরে আক্রমণ করবে। এই জন্য সে লবণের একটা প্যাকেট নিয়ে সেই বিচ্ছুটাকে থামানোর জন্য তাকে খোঁজা শুরু করে। আর এদিকে এই দুনিয়াতে যখন মার্ক ঘুমাচ্ছিল তখন হঠাৎই সে কারো পায়ের শব্দ শুনতে পারে। এই জন্য যখন সে উঠে বাইরে চেক করতে আসে তখন সে দেখতে পারে এটা ছিল তার বাবা। আর তার বাবা তার মৃত্যুর দায়ভার সমস্তটা মার্কের উপরে দিচ্ছিল, যদিও মার্ক কিছু বুঝতেই পারছিল না। আর মিমো তাকে বারবার করে বোঝানোর ট্রাই করছিল, তবে এতে করে কোনো লাভই হচ্ছিল না। আর তখনই মার্ক এই ব্যাপারটা অনুভব করে যে তার ব্রেইনের উপরে কেউ একজন কন্ট্রোল নেওয়ার ট্রাই করছে। আর তখন এদিকে ডক্টর পিটার বেকিকে ফলো করে সেই পার্টিতে চলে আসে আর তাকে নিয়ে যাওয়ার ট্রাই করে। তবে তখন বেকি দেখতে পারে যে সেই ভয়ঙ্কর জন্তুটা একটা মেয়ের উপরে আক্রমণ করে তাকে মেরে ফেলেছে। এই জন্য যখনই সে তাকে সাহায্য করতে যাচ্ছিল তখনই পিটার তার সামনে চলে আসে আর সে পুরোপুরি তার মেয়েকে তার কন্ট্রোলে নিয়ে নেয় আর তাকে সোজা বাসায় যাওয়ার জন্য বলে। আমরা দেখতে পারি তখন এই পার্টির মধ্যে পিটরা এবং সেই ডিটেকটিভও ছিল। আর তখন তারা লক্ষ্য করে যে বাচ্চারা আকাশের দিকে উঠছে। আর হঠাৎই এখানে চিৎকার চেঁচামেচির শব্দ চলে আসে আর কয়েক সেকেন্ডের মধ্যে সবাই দৌড়ে পালিয়ে যাওয়া শুরু করে। আর তখন পিটরা দেখতে পারে এখানে বিশাল বড় একটা মনস্টার চলে এসেছে, যেটা কিনা মানুষজনকে খেয়ে ফেলছে। এটা দেখার পরে যখন ডিটেকটিভ গুলি বের করে তাকে শ্যুট করার ট্রাই করে তার আগেই সেই পোকাটা এসে তার উপরে আক্রমণ করে দেয়। এই জন্য পিটরা সেই বন্দুকটা নিয়ে সেটাকে শ্যুট করে সেখানে মেরে ফেলে। আর তখনই আমরা দেখতে পারি এখানে ডক্টর পিটারও চলে আসে আর সেই ভয়ঙ্কর পোকাটা একটা ভাল্লুকে কনভার্ট হয়ে যায়। আর তখন এদিকে ব্ল্যাক টাওয়ারের মধ্যে মার্কের ঘুম আবারও ভেঙে যায় মাছের নড়াচড়ার জন্য। এই জন্য সে উঠে মেমোর সামনে চিৎকার চেঁচামেচি করা শুরু করে। তবে মেমো তাকে বলা শুরু করে যে তোমার বাবার মৃত্যুর জন্য তুমিই দায়ী। আর এতে করে মার্ক এত বেশি রাগ হয়ে যায় যে সে মিমোকে ধরে পেটানোই শুরু করে। এই জন্য ব্ল্যাক টাওয়ারের সমস্ত দেয়ালগুলো থরথর করে কাঁপা শুরু করে। আর এগুলো দেখার পরে গ্রিফিন দ্রুত কয়েকটা শিকারীকে মার্ককে শিকার করার জন্য পাঠিয়ে দেয়। আর তখন এদিকে যখন আসল মেমো এখানে ব্যাক করে তখন সে দেখতে পারে মার্ক অন্য একটা মেমোকে ধরে পেটাচ্ছিল। আর এটা দেখার পরে সে একটু বেশি শকড হয়ে যায়। তবে যখনই সে গিয়ে সেই মেমোকে টাচ করে তখন সে হঠাৎই গায়েব হয়ে যায়। তবে পায়ের চিহ্নগুলো বলে দিচ্ছিল যে সে এখন কোন দিকে যাচ্ছে। এই জন্য মেমো একটা লাকড়ির টুকরো নিয়ে সেই দিকে ছুঁড়ে মারে, যেটা গিয়ে সেই বহুরূপীর গায়ে লাগে, যেই জন্য সে সেখানে বেহুশি হয়ে যায়। আর তখন সে তার আসল রূপেও ব্যাক করে। এরপরে তারা দুজন তাকে ধরে বেঁধে ফেলে। আর যখন সে জ্ঞান ফিরে পায় তখন তাকে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া শুরু করে। তখন এই লোকটা তাদেরকে বলে যে আসলে আমি গ্রিফিনের জন্য কাজ করি আর আমি হচ্ছে একজন বহুরূপী, যে কিনা যেই কোনো মানুষের রূপ ধারণ করতে পারি আর মানুষকে সেইটাই বোঝাতে পারি যেইটা সে বুঝতে চায়। আর তাছাড়া এই সমস্ত কাজগুলো আমি গ্রিফিনের জন্যই করেছিলাম। তবে তখনই তারা শুনতে পারে কেউ একজন তাদের দিকেই আসছে। আর এদিকে যখন শহরের মানুষজন পার্টিতে হওয়া এই ভয়ঙ্কর ঘটনাটা সম্পর্কে জানে তখন তারা সবাই পুরোপুরি শকড হয়ে যায়। তারা চিন্তা করছিল যে সার্কাসের ভাল্লুকটা কি করে পার্টি পর্যন্ত চলে আসলো। তবে আসল সত্যিটা কী ছিল সেটা তো ডিটেকটিভ আর পেট্রা খুব ভালো করেই জানতো, যে তাদের উপরে একটা ভয়ঙ্কর মনস্টার আক্রমণ করেছে। এই জন্য ডিটেকটিভ পেট্রাকে আলাদা একটা জায়গায় নিয়ে ক্লিয়ার করে বলার ট্রাই করে যে তোমার হাজব্যান্ড যখন আগুনে পুড়ে মারা গিয়েছিল তখন তার বডির একটা চিহ্ন পর্যন্ত আমরা পাইনি।
তখনও এই ডিটেকটিভের সামনে আসল খুনি এসে হাজির হয়েছিল। তবে ডিটেকটিভ চাইলেও কিছু করতে পারছিল না, কারণ সে কোনো নর্মাল মানুষ ছিল না। আর এইবারও সেই ভয়ঙ্কর মনস্টার তাদের উপরে আক্রমণ করে এই ব্যাপারটা প্রমাণ করে দিয়েছে যে আসলে সেই বইটার মধ্যে যা ছিল সেগুলোই সত্যি। এই জন্য ডিটেকটিভ তাকে বুঝিয়ে বলে যে আমাদেরকে যেই কোনো ওয়েতে সেই বইটা খুঁজে বের করতে হবে আর সেই বইয়ের রহস্যটাকে উদ্ঘাটন করতে হবে। আর তখন এদিকে মার্ক আর ম্যামও কিছু লোকজনকে ফলো করতে করতে সোজা সেই মাইনে চলে আসে, যেখানে কয়েদিদেরকে দিয়ে জোর করিয়ে কাজ করানো হচ্ছিল। আর এখানে যখন কমান্ডার এসে আরেক কমান্ডারকে বলে যে আমরা যে মিশনে গিয়েছিলাম সেটাতে আমরা ফেল করেছি, তখন এই কমান্ডার প্রচণ্ড রাগ করে তাকে এখানে তেল ভরার কাজে লাগিয়ে দেয়। আর তখন মার্ক থমাসকে খুঁজে বের করার জন্য তার ফেভারিট গানটাকে প্লে করে দেয়, আর গান শুনতেই থমাস তার হাতটা তুলে দেয়। এই জন্য তারা বুঝতে পারে থমাস আসলে কে। তবে তখনই শিংওয়ালা আরও একটা লোক এসে তাকে ধোলাই করে তাকে টেনে সোজা মাইনের গভীরে নিয়ে যায়। এই জন্য মিমো তাকে বলে যে আমাদের রাত হয়ে যাওয়ার জন্য ওয়েট করা উচিত। আর যখনই রাত হয়ে যায় তখন তারা দুজন ফাইনালি একে অন্যকে গুড বাই বলে, আর মিমো শুরু করে দেয় গার্ডদেরকে ডিস্টার্ব করার কাজ। আর তখন মার্ক দৌড়ে তার ভাই পর্যন্ত চলেও আসে। তবে এখানে এসে সে বুঝতে পারে যে এখানের তেলগুলো তার টেলিপোর্ট হওয়া আটকে দিচ্ছিল। আর তখন থমাস তাকে এই ব্যাপারটা ক্লিয়ার করে বলে যে গ্রিফিনের আসল উদ্দেশ্য হচ্ছে তোমার পর্যন্ত পৌঁছানো, আর তোমার পর্যন্ত পৌঁছানোর জন্যই সে আমাকে ইউজ করছিল, কারণ সে তোমার শক্তিটার ইউজ করে পৃথিবীতে ট্রান্সপোর্ট হতে চায়। আর তখন এদিকে মিমো সেই পোর্টালের দিকে দৌড়ানো শুরু করে, আর শিংওয়ালা সেই গার্ডরাও তাকে ফলো করা শুরু করে। তবে তখন এদিকে আমরা দেখতে পারি মার্ক আর থমাস তারা দুজনে এই ব্যাপারটা নিয়ে ঝগড়া করছিল যে গ্রিফিনের সাথে তারা কে ফাইট করবে। তবে তখন মার্ক তার পাওয়ারটাকে শো করে, সে তার সেই লকেটটার সাহায্যে তার পাওয়ার দিয়ে এখানে দেয়ালের মধ্যে একটা ফুটোই করে দেয়, যেই ফুটো দিয়ে কোনো রকমে তারা দুই ভাই তো পালিয়ে যায়। তবে বেচারা মিমো সেখানে ফেসে যায়, কারণ সেই ভয়ঙ্কর জন্তুগুলোর সাথে ফাইট করতে গিয়ে তাকে তার আঙুলগুলো পর্যন্ত বিসর্জন দিতে হয়। তবে তখনই একেবারে শেষ মুহূর্তে সেখানে মার্ক আর থমাস চলে আসে, যারা কিনা সেই সমস্ত মনস্টারদেরকে শেষ করে কোনো রকমে মিমোকে সেভ করে। আর এদিকে যখন গ্রিফিন জানতে পারে তারা তিনজনই এখান থেকে পালিয়ে গেছে, তখন সে রাগের মাথায় পাগলের মতো হয়ে যায়। এই জন্য সে মানুষের বডি ছেড়ে নিজের আসল রূপে এসে তাদের তিনজনকে ফলো করার সিদ্ধান্ত নেয়। আর এরপরে যখন তারা তিনজন সেই পোর্টালের একেবারে সামনে চলে আসে, তখন হঠাৎই থমাস মার্কের কাছ থেকে সেই লকেটটা চায়। যখন মার্কেটটা দেওয়ার জন্য তাকে না করে দেয়, তখন সে গিয়ে তাকে পেটানো শুরু করে। তবে তখনই গ্রিফিন তাদের সামনে চলে আসে। আর তখন এদিকে আমরা দেখতে পারি পিট্রা আর ডিটেকটিভ চলে আসে ডক্টর পিটারের রুমের মধ্যে, যারা কিনা বেকিকে জোর করে বের করে নিয়ে যাচ্ছিল। তবে ডক্টর পিটার কোনোভাবেই এমনটা হতে দিতে চাইছিল না। আর এদিকে যখনই মার্ক জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পারে চারপাশে ঘন কুয়াশা হয়ে গিয়েছিল। আর তখনই সে সেই লকেটটা হাতে নেয়, যেটা কিনা তার ভাই থমাস সেখানে ফেলে দিয়েছিল। তার ভাই থমাসের অবস্থা দেখার পরে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে সে এখন গ্রিফিনের কন্ট্রোলে আছে। আর তখন এদিকে পেট্রা বেকির সঙ্গে সোজা চলে আসে সেই পোর্টালের দরজার সামনে। আর যখন তারা পোর্টালটা খোলার ট্রাই করছিল, তখন অন্যদিকে আমরা দেখতে পারি বারবার করে গ্রিফিন মার্ককে রাগিয়ে তোলার ট্রাই করছিল আর তার সাথে ফাইট করার জন্য চ্যালেঞ্জ দিচ্ছিল। যদিও মার্ক প্রথমে প্রচণ্ড রাগ হয়ে তার সাথে ফাইট করতে যাচ্ছিলই, তবে শেষ মুহূর্তে সে তার বাবার কথাটা মনে করে, আর এই জন্য সে নিজেকে আবারও শান্ত করে ফেলে। আর তখনই এদিকে যখন পেট্রা কোনো রকমে সেই পোর্টালটা ওপেন করে ফেলে, তখন বেকি দৌড়ে গিয়ে সোজা মেমোকে টেনে মধ্যে নিয়ে আসে। আর এটা দেখার পরে মার্ক ক্লিয়ারলি বুঝতে পারে যে গ্রিফিন এখন প্রচণ্ড রাগ করে আছে। এই জন্য সে সেই লকেটটার মাধ্যমে তার উপরে আঘাত করে। আর হঠাৎ পাওয়া এই আঘাতের জন্য গ্রিফিন প্রচণ্ড বেশি ব্যথা অনুভব করলে সে তার ভাই থমাসকে নিচেই ফেলে দেয়। এই জন্য সে তার ভাইকে নিয়ে কোনো রকমে পোর্টালটার এই পারে চলে আসে। আর যখন গ্রিফিন মধ্যে আসার ট্রাই করছিল, তখন তার মুখের উপরেই তারা দরজাটা বন্ধ করে দেয়। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।